জি স্যার। আচ্ছা, আজকে আমরা নতুন টপিকস পড়বো। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম। ইনভার্স ল্যাপ্লাস ট্রান্সফর্ম, ল্যাপ্লাস ট্রান্সফর্মটা ওটা আর কি উল্টা। আমরা এই যে এই টি এর ফাংশনকে টি এর ফাংশনের উপরে এল প্রয়োগ করে এস এর ফাংশন পাই, যেখানে টিটা আছে টাইম ডোমেন প্রকাশ করে আর এসটা ফ্রিকোয়েন্সি ডোমেন। তো উল্টা ভাবে এস এর ফাংশনের উপরে যদি আমরা এল ইনভার্স প্রয়োগ করি তাহলে টি এর ফাংশন পাবো, টি ডোমেন। মানে এটা থেকেই বোঝা যাচ্ছে এল এফ অফ টি মানে যদি এফ অফ এস হয় তাহলে এলটা যদি আমরা ডান দিকে কনভার্ট করে দিই তাহলে এল ইনভার্স হয়ে যায় আর এফ অফ এস, সেকেন্ড ব্র্যাকেট। বেসিক সূত্রগুলোই তো এই ল্যাপ্লাসের যে সূত্রগুলো আমরা অ্যাপ্লাই করছি ফাংশনের উপরে, এই এল ইনভার্সের সূত্রগুলো ঠিক একই টাইপের। আমরা এটা একটু দেখি। কারণ আমরা টি টু দি পাওয়ার এন, এল, এটার আমরা ফর্মুলা ছিল আমাদের এন ফ্যাক্টরিয়াল ভাগ এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। তো একইভাবে যদি আমরা এই এলটা ডান দিকে নিয়ে যাই, তাহলে এল ইনভার্স সরি এন ইনভার্স এস টু দি পাওয়ার এন প্লাস ওয়ান হয়। মানে জাস্ট এইটা আর কি, এলটা এইদিকে নিয়ে গেলে এল ইনভার্স হয়ে যায়, মানে যেটা এইদিকে টি টু দি পাওয়ার এনটা আলাদা থেকে যায়, মুক্ত হয়ে যায়। তাহলে দেখবো যে এল ইনভার্সের মধ্যে হরে হরে থাকতে হবে এস, আর এর একটা পাওয়ার আকারে থাকবে। পাওয়ারটা কিরকম? এন প্লাস ওয়ান, এই প্লাস ওয়ান টাইপের। আর যার সাথে প্লাস ওয়ান আছে সেটা উপরে ফ্যাক্টরিয়াল আকারে থাকলে অ্যান্সার হবে টি টু দি পাওয়ার যত ফ্যাক্টরিয়াল আছে ওইটা। তো একটা এক্সাম্পল দিই, এল ইনভার্স এখানে সাপোজ 2 ফ্যাক্টরিয়াল আছে আর এস টু দি পাওয়ার 3 আছে। তাহলে অ্যান্সারটা কি হবে? টি স্কয়ার। টি স্কয়ার হবে, কারণ এখানে 2 ফ্যাক্টরিয়াল, এখানে যদি আমরা 2 প্লাস 1 করি তাহলে আলটিমেটলি n ইকুয়াল টু 2 হয়। তো n ইকুয়াল টু 2 মানে টি টু দি পাওয়ার মানে n এর মান 2, এটা অ্যান্সার। তো আরেকটা एग्जांपल দিই, l ইনভার্স 1 ডিভাইডেড s টু দি পাওয়ার 9 যদি থাকে তাহলে অ্যান্সারটা কি হবে? টি টু দি পাওয়ার 8। এটার সাথে কম্পেয়ার করেন, এটার সাথে কম্পেয়ার করেন। 1/8 into t to the power factorial 8 into t to the power 8. ফ্যাক্টোরিয়াল 8 একটু ভেবে চিন্তে বলেন। এখানে n Sorry ফ্যাক্টোরিয়াল sir, আছে, 1/factorial 8. হ্যাঁ আমাদের 1 by এটা factorial. তো আমাদের প্রথমে এটা আমরা ব্যালেন্স করি, এটা আমরা এইভাবে করে নিই। 1 ডিভাইডেড s টু দি পাওয়ার 9 আছে, এটাকে আমরা 8 প্লাস 1 করি। তাহলে এই উপরে থাকতে হবে কিন্তু 8 ফ্যাক্টরিয়াল। তো উপরে যেহেতু 8 ফ্যাক্টরিয়াল নাই, তাহলে ব্যালেন্স রাখার জন্য আমরা 1 ডিভাইডেড 8 ফ্যাক্টরিয়াল নিতে পারি। তো 1 ডিভাইডেড 8 ফ্যাক্টরিয়াল এটা একটা মান আছে, এটা মানটা আমরা হিসাব করব। তাহলে এটা ইকুয়াল টু কি হয় যে s টু দি পাওয়ার 8 মানে t টু দি পাওয়ার 8, t টু দি পাওয়ার 8 অ্যান্সার। তাহলে এটা আর কি t টু দি পাওয়ার 8 ভাগ 8 ফ্যাক্টরিয়াল, মানে 8 ফ্যাক্টরিয়াল মানে হিসাব করে যাওয়া হয় আর কি, 8 ইনটু 7 ইনটু 6 এভাবে হিসাব গুণ করে যাওয়া হয়। স্যার আবার একটু বুঝান স্যার। আচ্ছা ঠিক আছে, আরেকবার বুঝাচ্ছি। এই 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 সূত্রটা দেখেন, মেন সূত্রটা দেখেন, এল ইনভার্স থাকতে হবে, এল ইনভার্স থাকতে হবে, আর ভিতরে এস এর পাওয়ার আকারে থাকতে হবে, এস এর পাওয়ার সামথিং, এরকম যদি থাকে তাহলে অ্যান্সারটা মনে রাখতে হবে টি টি সংক্রান্ত অ্যান্সার হবে। এখানে কিন্তু সাইন কস ইএক্স টিএক্স কিছুই নাই, ঠিক আছে? অ্যান্সারটা টি সংক্রান্ত হবে, এটা মনে রাখবো। তাহলে এখন এই প্যাটার্নটা দেখি, প্যাটার্নে আছে এই যে এস এর পাওয়ার, দেখেন এস এর পাওয়ার আছে n প্লাস 1, আর সে এই এনটাই আবার আছে উপরে ফ্যাক্টরিয়াল আকারে, আর এখানে আছে টি টু দি পাওয়ার n মানে এই এনটা, ঠিক আছে? এই অনুযায়ী যদি আমাদের এরকম দেওয়া থাকে এল ইনভার্স 1 ডিভাইডেড s টু দি পাওয়ার 9,
এবার হিসাব করে দেখেন, আমরা এটা এখানে দেখেন, এখানে কিন্তু ইয়ে নাই কোনো, ওই এস এর সাথে প্লাস মাইনাস, হ্যাঁ, বা এক্সপোনেনশিয়াল সাইন কস, এরকম কিছুই নাই। ডাইরেক্ট এস আছে, তার পাওয়ার আছে, পাওয়ার আকারে আছে। তাহলে আমরা এটার সাথে তুলনা করবো, এই ইকুয়েশনের সাথে, সরি এই সূত্রের সাথে। তো এখানে আছে এস এন প্লাস ওয়ান, হ্যাঁ, তো এখানে পাওয়ার আছে 9, এস এর পাওয়ার। তো এটার সাথে কম্পেয়ার করতে গেলে আমাদের যদি 1 প্লাস ফরম্যাটে আছে, তাহলে এখানে কি করা লাগবে? এখানেও তারা আমরা 8 + 1 9 প্লাস 1 নিতে পারি না, কারণ আছে তো 9, হ্যাঁ। তো আমরা করতে পারি 8 প্লাস 1, 8 প্লাস 1। তো এখন এর উপরে দেখেন n ফ্যাক্টরিয়াল আছে, কিন্তু এর উপরে 1 আছে। তাহলে আমাদের 8 ফ্যাক্টরিয়াল নিতে হবে, নিলাম, কিন্তু 8 ফ্যাক্টরিয়াল তো ছিল না, এটা তো নেওয়া হয়েছে। তাহলে আমরা কাটাকাটি করার জন্য এই নিচের দিকে একটা 1 বা 8 ফ্যাক্টরিয়াল নিতে পারি। কারণ এটা তো কনস্ট্যান্টকে যে কোনো জায়গায় রাখা যায়। আমরা যদি মানে ইচ্ছা করি, তাহলে এখানেও আমরা দিতে পারি, হ্যাঁ, 1 বাই 8 ফ্যাক্টরিয়াল এইভাবে করতে পারি। পরের লাইনে আমরা এই 1 বাই 8 ফ্যাক্টরিয়ালটা আমরা বাম দিকে নিয়ে চলে আসতে পারি, এল ইনভার্স। তো এখন এই এই জিনিসটা আমরা যদি তুলনা করি এটার সাথে, এই যে এটার সাথে, তো এখানে এ টি টু দি পাওয়ার n আছে, তাহলে এখানে কি হবে? 1 বাই 8 ফ্যাক্টরিয়াল টি টু দি পাওয়ার, এখানে কত আছে? এই যে 8, টি টু দি পাওয়ার 8। এই আবার কি জি বুঝতে স্যার, পারছেন? বুঝতে পারছি। এটা আর কি। আচ্ছা, এবার যদি এটা যদি হয়ে থাকে, তাহলে আপনিই বলেন, এখানে আছে 2 ডিভাইডেড s টু দি পাওয়ার 4, এটার মান কি হবে? এটার মানের জন্য স্যার হচ্ছে 3 করা লাগবে, s⁻³ 3 + 1 এই ফাংশনটা আনা লাগবে। s টু দি পাওয়ার 3 প্লাস 1, তাহলে উপরে কি নিতে হবে? এখন তাহলে উপরে লবে 3 করা লাগবে, উপরে 3 3 কি? নেওয়া লাগবে। শুধু 3 না তো, 3 ফ্যাক্টরিয়াল, 3 factorial। ফ্যাক্টরিয়াল, 3 3 ফ্যাক্টরিয়াল নেওয়া নিলাম। লাগবে। আর এই যে 2 ছিল, 2 তো কাজ নাই, 2টা আমরা এদিকে নিয়ে চলে আসি, কিন্তু অতিরিক্ত যে 3 ফ্যাক্টরিয়াল নিয়েছি, হ্যাঁ, তাই এটা কি করা লাগবে? 1/3 হ্যাঁ, 1/3 দিয়ে তার মানে, হ্যাঁ, তার মানে 1/3 ফ্যাক্টরিয়াল দিয়ে হ্যাঁ, জানিস করতে হবে। তাহলে এল ফ্যাক্টরিয়াল, সরি এল ইনভার্স। এখন 2/3 ফ্যাক্টরিয়াল মানে কত? 3 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 6, 2/3 ফ্যাক্টরিয়াল মানে তাহলে কি লেখা যায়? জি স্যার, 1/3, 1/3 1/3। আর এদিকে কি হবে? জি, টি টু দি পাওয়ার 1/3 আর t⁻3 টি টু দি পাওয়ার 3। t⁻3 হ্যাঁ, হ্যাঁ, এই যে ঠিক আছে, এটা আছে। তাহলে এই সংক্রান্ত অঙ্কগুলো পারা যাবে। এখন দেখি নেক্সটে এক্সপোনেনশিয়াল ফাংশন, হ্যাঁ, মানে ই বেস এক্সপোনেনশিয়াল ফাংশনের এল আমরা জানি, সেটা কি? যদি প্লাস থাকে তাহলে -1 বাই s মাইনাস এ। এইটাকে যদি আমরা এলটা এইদিকে নিয়ে যাই, ডান দিকে নিয়ে যাই, তাহলে কি হবে? এল ইনভার্স, এর মধ্যে কি থাকতে হবে? 1 ডিভাইডেড, হ্যাঁ, মনে রাখেন এখানে কিন্তু 1, লবে কিন্তু 1 থাকতে হবে। 1 আর নিচে কত? s মাইনাস এ। এখানে কিন্তু s এর কোনো আগেরটা কিন্তু s এর শুধুমাত্র s একটা টার্ম ছিল এবং তার পাওয়ার ফরম্যাটে, এখানে কিন্তু s মাইনাস a আছে। ঠিক আছে, তাহলে এখানে e টু দি পাওয়ার 80 হয়েছে, অ্যানসার কত? e টু দি পাওয়ার 80, l ইনভার্স 1 বাই s মাইনাস a মানে e টু দি পাওয়ার 80। তো এখানে মনে রাখতে, এখানে মাইনাস হলে এখানে অবশ্যই কি প্লাস, এই সূত্র থেকে এখানে আসছে, এটা আসছে। তো এটা ইজি আর কি। এটা যদি আমরা করি l ইনভার্স 1 ডিভাইডেড s মাইনাস 4, তাহলে অ্যানসার কি আসবে? e to the power 40। e টু দি পাওয়ার 40, e টু দি পাওয়ার 40। যদি এখানে প্লাস থাকে তাহলে এখানে মাইনাস, এই এটা সিম্পল আর কি। হ্যাঁ, যদি এরকম থাকে এল ইনভার্স 3 বাই s প্লাস 3, তাহলে কি হবে? এটা সমান 3 e to the power -3t। এখানে উপরে কিছু নাই, হ্যাঁ, মানে উপরে 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 নিচে কিছু ইয়ে করা যাবে না, এখানে উপরে 1 রাখতে হবে। তো এখানে 3 আছে, 3টা আমরা বাইরে নিয়ে চলে আসি, তাহলে তো এখানে 1 থেকে যায় আর কি। তাহলে 1 বাই s প্লাস 3, প্লাস থাকলে কি হবে? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস জি স্যার 3t, সাথে এখানে একটা t 3t থাকবে। আচ্ছা, এ প্লাস মাইনাস গেল, ই এর সবগুলো হলো। এবার আমরা দেখি সাইন কজের, হ্যাঁ, সাইনেরটা দেখেন। তো সাইনের উপরে এল প্রয়োগ করলে আমরা কি জানি? সাইনের ক্ষেত্রে কিন্তু উপরে কনস্ট্যান্ট টার্মটা থাকে, হ্যাঁ, উপরে এই যে টি এর সাথে যে এ আছে, a ভাগ h স্কয়ার প্লাস a স্কয়ার।
তো একইভাবে এলটা ডান দিকে নিয়ে গেলে কি হবে, এল ইনভার্স হয়ে যাবে। হ্যাঁ, তার মানে এল ইনভার্স, তার মধ্যে ফরম্যাটটা দেখেন, তার মধ্যে ফরম্যাট থাকতে হবে লবে থাকতে হবে এ, আর হরে এস স্কয়ার প্লাস ওই যে লবে যে কনস্ট্যান্ট আছে তার উপর স্কয়ার, এই ফরম্যাটে থাকতে হবে, থাকলে তার অ্যান্সার হবে সাইন ইট। তাহলে এটার জন্য যদি আমরা একটা এক্সাম্পল দিই, এল ইনভার্স এখানে হচ্ছে 4 এস স্কয়ার প্লাস 4, এটাই দিলাম। সাইন কজে কিন্তু সবসময় স্কয়ার থাকে, এস স্কয়ার থাকে, সাথে কনস্ট্যান্ট টার্ম থাকে সাইন কজে। সাইনের ক্ষেত্রে উপরে কনস্ট্যান্ট আর কজের ক্ষেত্রে উপরে এস থাকে। তাহলে এটা কি হয়, এটা যদি আমরা এটার সাথে কম্পেয়ার স্যার করি, এটার 2 সাথে, ইন্টু 2 ইন্টু সাইন 2t। হ্যাঁ, কারণ এখানে এস স্কয়ার প্লাস এ স্কয়ার, এ স্কয়ার মানে এখানে 4 আছে, 2 স্কয়ার, ঠিক আছে, এই 2 স্কয়ার, তার মানে উপরে একটা এই 2 থাকতে হবে, কিন্তু আছে 4, তাহলে একটা 2 রাখলাম আর একটা বাইরে 2 নিয়ে চলে আসলাম বাইরে, তাহলে সাইন 2t। এই এল ইনভার্স 1 বাই এস স্কয়ার প্লাস 3, এটা কি হবে, স্যার 1/3 সাইন 3t। না না হলো না তো, এটা এটা আরেকবার খেয়াল করেন এখানে কি আছে। 1/√3 ইন্টু হ্যাঁ, √3 হবে, কারণ সাইন এখানে এখানে 3 দেখেন এ আর এ কনস্ট্যান্টের √3। উপর স্কয়ার আছে, এখানে তো কোনো স্কয়ার নাই, তো স্কয়ারের মতো রাখতে হলে আমাদের অবশ্যই √3 দিয়ে তার উপর স্কয়ার দিতে হবে। হ্যাঁ, তাহলে উপরে তো √3 নাই, তাহলে একটা √3 নিলাম, বাইরে একটা √3 নিয়ে নিলাম, তাহলে 1/√3 সাইন √3t। জি স্যার। তো কদের ক্ষেত্রেও একই রকম। হ্যাঁ, কদের ক্ষেত্রেও এখানে, কদের ক্ষেত্রে আমরা জানি উপরে এস থাকে সবসময়। হ্যাঁ, এল কদ এটি মানে এস ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার, তো এল ইনভার্স হবে কত, এই এল ইনভার্সের মধ্যে এস ভাগ এস স্কয়ার প্লাস এ স্কয়ার মানে কজ এটি, এই সাইনের মতো আর কি। তারপরে একটা এক্সাম্পল দিই, এল ইনভার্স এস ডিভাইডেড, হ্যাঁ 2s দিলাম আর কি, 2s ডিভাইডেড এস স্কয়ার প্লাস 1 দিলাম, এটার মান কত হবে, 2 cos 2 এর কারণে t 2 এটি নিয়ে আসলাম, আর এখানে 1 স্কয়ার, হ্যাঁ 1 মানে 1 স্কয়ার, তাহলে 2 cos t, 1 cos t t। মানে t cos t, 2 cos t। আর এই এটা হাইপারবোলিক ফাংশনের এক সূত্র মানে লিখে দিয়েছিলাম, হাইপারবোলিক মানে জাস্ট এইচ থাকলে এটার নাম হলো হাইপারবোলিক। হ্যাঁ, আমরা সচরাচর যে ফর্মুলা গুলো জানি কস সাইন এগুলো সব সার্কুলার ফাংশন থেকে আসে, সার্কুলার কনসেপ্ট মানে বৃত্ত থেকে। আর এইচ থাকলে এগুলো রেক্টেঙ্গুলার বলা হয়, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, রেক্টেঙ্গুলার সার্কুলার। আচ্ছা, এই যে দেখেন এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এটা একটা কিসের সমীকরণ, স্যার বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ। এই বৃত্তের ব্যাসার্ধ কিন্তু আর, হ্যাঁ, তো যদি এরকম থাকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, এটার নাম আছে রেক্টেঙ্গুলার হাইপারবোলা। হ্যাঁ, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এখানে মাইনাস থাকে। তো আমরা সচরাচর কস সাইন ই যতগুলো সূত্র আছে, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল হোক লগারিদম হোক, সবগুলোর এই সার্কুলার বেস থেকে আসে। আর যেই সূত্রগুলো আসে এক্স স্কয়ার মানে হাইপারবোলা থেকে মাইনাস ওয়ান এর নাম, সেগুলোকে বলা হয় হাইপারবোলিক ফাংশন। হ্যাঁ, যেমন এই এইচ থাকে কস সাইন এগুলো সব হাইপারবোলিক। এইচ থাকলে আহ, শুধুমাত্র সাইন এ টি এর ফর্মুলা যেখানে ছিল মানে যেই টাইপের ছিল, আহ, এই হাইপারবোলিক এর ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন রাখবো। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু 1 মিনিট বিরতি।
আচ্ছা, হাইপারবোলিকের ক্ষেত্রে জাস্ট এখানে একটা মাইনাস চিহ্ন আসবে, কজ হোক আর সাইন হোক, এই বাকি এগুলো সেম। আচ্ছা, আমরা এক্সাম্পল দেখি। যেমন এটা একটা এক্সাম্পল আছে, এল ইনভার্স 1/s⁻3, এটা তো পারা যাবে। s⁻3 আগে যেটা দেখালাম ওই ফরম্যাটে। আরেকটা আছে এল ইনভার্স 1/x²+4, এটাও পারা যাবে। এটা সাইনের ফর্মুলা আসবে। আচ্ছা, এবার যেটা আসছে ফাইন এল ইনভার্স 3s - 8 s²+4। হ্যাঁ, এখানে কিন্তু এটাতে কোনো ফর্মুলা ইউজ করা যাচ্ছে না ডাইরেক্ট। তো এই ক্ষেত্রে আমরা করি কি, আমরা এই যে উপরে যতগুলো টার্ম থাকবে সবগুলো টার্মকে আমরা একটা মানে সিস্টেম ওয়াইজ ফরম্যাটে নিব। হ্যাঁ, যেমন উপরে আছে 3s - 8, নিচে আছে s²+4, এবং এই s²+4টাকে যদি আমরা এই দুইটা টার্মের সাথে ভাগ করে দিই, 3s ডিভাইডেড s²+4 মাইনাস 8 ডিভাইডেড s²+4, কারণ এল ইনভার্স এখানে দুইটা টার্ম চলে আসলো। তো এল এর ক্ষেত্রে যেমন কোনো অনেকগুলো টার্মের উপরে এল ক্রিয়া করা আর প্রত্যেকটা টার্মের সাথে আলাদা করে ক্রিয়া করা একই জিনিস। সিমিলারলি এল ইনভার্সের ক্ষেত্রেও তাই, হ্যাঁ, যেটাকে বলা হয় লিনিয়ারিটি প্রপার্টি। যেমন এই দুইটা টার্ম একসাথে এর উপরে এল প্রয়োগ করা আর আলাদা আলাদা ভাবে এল ইনভার্স প্রয়োগ করা একই জিনিস। তাহলে এল ইনভার্স 3s ডিভাইডেড s²+2 লিখতে পারি, মাইনাস এল ইনভার্স 8 ডিভাইডেড s²+4 মানে কত 2²। তাহলে এখান থেকে আমরা সহজে বুঝতে পারছি এখানে আছে 3s, তো 3টা বাইরে নিয়ে চলে আসলাম, এল ইনভার্স s ডিভাইডেড s²+2²। এখানে যেমন s²+2² আছে, মানে উপরে একটা 2 রাখতে হবে, কিন্তু আছে আমাদের 8, তার মানে একটা 4 নিব, 4 আছে এদিকে নিলাম আর এদিকে 2। এখন তো এই দুটা সূত্র আমরা জানি। এটা কি হবে, এটা s ডিভাইডেড s²+2², এল ইনভার্স এটা cos 2t, 3 cos 2t, আর এটা এটা 4 sin 2t। 4 sin 2t, 4 sin 2t। এটা দেখি, এটা কিন্তু একই রকম, এই টোটালটার উপরে এল ইনভার্স প্রয়োগ করা আর প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ইনভার্স প্রয়োগ করা একই জিনিস। তো এখানেও সব সূত্রগুলো আমাদের জানা আছে, যেমন এখানে আছে 5s - 3, তো এখানে s এর কিন্তু কোনো পাওয়ার নাই, আর s এর সাথে প্লাস মাইনাস কিছু একটা থাকলে আমরা জানি সেটার ফর্মুলা ই সংক্রান্ত, এল ইনভার্স 1/s - 3। এখানে যেমন 2টা আগে বাইরে নিয়ে চলে আসলাম, তাহলে s ডিভাইডেড s²+5² হবে। এটাও একই রকম, s²+2², এটা আছে s 3+1, এটা মানে আমরা কি জানি e⁻3t, আর এটা মানে cos 5t। এটাকে আমরা একটু মডিফাই করে নিছি, মডিফাই করে দেখা যাচ্ছে এখানে কত আছে, 2 ডিভাইডেড s²+2² মানে sin 2t, আর এটা হবে কত t⁻3। t⁻3। পরেরটা দেখি, এল ইনভার্স আছে 6s - 4, নিচে নিচে দেখা যাচ্ছে একটা দ্বিঘাত রাশি আকারে আছে, হ্যাঁ, দ্বিঘাত রাশি। এটাও কোনো সূত্রের মধ্যে পড়ছে না, হ্যাঁ, s² - 4s + 20। এটা টেকনিক করা হয়েছে কি, এখানে এটাকে আমরা এস a+b অথবা a - b হোল স্কয়ার এই টাইপের কিছু একটা নিতে হবে। তো এখানে আমরা এই প্রথম দুইটাকে একটু আমরা কনসিডার করি। প্রথম দুইটা আছে s² - 4s, তো এখান থেকে আমরা s² লিখলাম মাইনাস, এখন এই 4s কে লিখতে পারি আমরা 2 * s, এই 2টা আছে সূত্রের 2, তাহলে a মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমাদের a - b হোল স্কয়ারের সূত্র এখানে ইউজ হবে। তাহলে এখানে a আছে s, তাহলে b অবশ্যই 2 হবে, তাহলে এই 2টা আবার এদিকে স্কয়ার হতে হবে, 2²। আমাদের আছে কত 20, তাহলে আমরা এখানে আমরা 4 নিয়ে ফেলছি, হ্যাঁ, তাহলে আর কত লাগে 16, 2² + 16। তাহলে এটা সূত্র কত, s - 2 হোল স্কয়ার প্লাস 16 মানে কত 4²। এখন নিচে আমাদের হরে দেখা যাচ্ছে s - 2, হ্যাঁ, মানে একটা টার্ম আছে s - 2, তাহলে উপরেও কিন্তু একটা s - 2 ফরম্যাটে নিতে হবে। সেটা তো আমরা করছি কি এই কমান্ড নিছি 6। এখন এখানে 6 - 4 আছে, হ্যাঁ, তাহলে আমাদের s - 2 নিতে হলে অবশ্যই 6s - 12 নিতে হবে সাথে, হ্যাঁ, না হলে কিন্তু s - 2 হবে না কমান্ড দিলে, 6 কমান্ড দিলে। তো যেহেতু -12 নিয়েছি, আমাদের আগে ছিল 4 - 4,
তাহলে +8 যদি আমরা নিই তাহলে ব্যালেন্স রাখা যাচ্ছে, হ্যাঁ -4ই হচ্ছে। এখন এই প্রথম দুইটা থেকে আমরা 6 কমন নিলাম s-2, আর পরে তো 8 থেকে গেল। এখন করব কি, এই এই নিচের এই টার্ম, নিচের এটাকে আমরা দুইটার সাথে ভাগ করে দেবো, s-2 এর সাথে আর 8 এর সাথে। তো এখন এইটা দেখেন, এটা কি হবে, এটা হবে, আমরা একটা সূত্র দেখাইছিলাম যে এল, শুধুমাত্র এল থাকবে e⁴ f of t, এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে আর সাথে অন্য একটা ফাংশন। এটার সূত্র আছে f of s মাইনাস। হ্যাঁ, সূত্র দিয়েও করা যায়। আর একটা টেকনিক দেখাইছিলাম, টেকনিকটা হচ্ছে এরকম যে, আচ্ছা এইটা দিয়েই আমরা করি। টেকনিকটা হচ্ছে এরকম ছিল যে এল, সাপোজ এখানে e⁴ ধরলাম, ধরলাম cos অফ যা আছে তাই দিলাম 40, এটা আছে। এক্সপোনেনশিয়াল ফাংশন ই আছে, সাথে f of t মানে cos 40 আছে সাপোজ। তো টেকনিকটা দেখাইছিলাম যে আগে আমরা cos 40 কে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হয় সেটা দেখি। ল্যাপ্লাসে কনভার্ট করলে হয় s ডিভাইডেড s স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 16। এবার e⁴ টাকে ল্যাপ্লাসে কনভার্ট করলে কি হবে, 1 ডিভাইডেড s মাইনাস 2। তাহলে আমরা টেকনিকটা দেখাছিলাম যে টোটাল ল্যাপ্লাস ট্রান্সফরমেশন হবে এই যে এই cos 40 এর ল্যাপ্লাসের যেখানে s আছে, s এর জায়গায় কি হবে s-2, জাস্ট s-2 নিচে s-2 হোল স্কয়ার প্লাস 4 স্কয়ার, এরকম। এখানেও কিন্তু একই রকম দেখা যাচ্ছে যে এল ইনভার্স, এল ইনভার্সের মধ্যেও যদি s এর জায়গায় s-2 থাকে, এখানে সাপোজ s এর জায়গায় আছে s-2 প্লাস এখানে 4 স্কয়ার। তাহলে প্রথমে আমরা s-2 টাকে আমরা একটু খেয়াল করি। s-2 থাকলে সেখানে কি e⁴ প্লাস থাকলে মাইনাস থাকলে প্লাস 2t, তারপরে উপরেও s এর, সাপোজ এটা s কল্পনা করব, উপরেও s আছে, নিচে s স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে এটা কি হবে cos 40। এটা বুঝতে পারছেন? হ্যালো হ্যালো জি স্যার। এখানে যদি এরকম থাকে কি হবে, সাপোজ উপরে কিছু নাই, 1 আছে, বা এখানে 4 দিলাম, 4 এল ইনভার্স 4 ডিভাইডেড s-2 হোল স্কয়ার প্লাস 16, এটা কি হবে, তাহলে ওটা হবে e⁴ ইনটু e⁴ sin 2t ইনটু sin 40। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, আর এখানে যদি মাইনাস থাকে তাহলে কি হবে, মাইনাস থাকলে হাইপারবোলিক, হ্যাঁ sin হাইপারবোলিক 40, এই সাইনের এখানে একটা s থাকবে, হাইপারবোলিক। হ্যাঁ হাইপারবোলিক এ যাবে। স্যার বুঝতে একটু সমস্যা হয়েছে স্যার, একটু যদি আবার বলতেন। হ্যাঁ আরেকবার দেখাচ্ছি আমি, সমস্যা নাই। তো আচ্ছা আমি টেকনিকটা দেখাই, হ্যাঁ সিস্টেমটা এর দেখাই, টেকনিকটা দেখালে আপনারা বুঝতে পারবেন। প্রথমে এলটা স্যার দেখায় আপনার দিই। কথা এত সময় শোনা যায়নি। শোনা যায়নি না? হ্যালো, হ্যাঁ জি স্যার, এত সময় ক্লিয়ার শোনা যায়নি। আচ্ছা একটু ভেঙে ভেঙে আসছিল, একবার বুঝলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আমাদের মেন সূত্র ছিল, মানে এটা ছিল এরকম, এল, সাপোজ এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা করি, এল e⁴ এটা দিয়ে উদাহরণ দিই, 2t cos of 40। এটা অ্যান্সারটা ছিল এরকম। প্রথমে আমরা cos 40 কে, মানে টেকনিকটা ছিল এরকম যে ই থাকবে, হ্যাঁ মানে ই বেজের একটা ফাংশন থাকবে, সাথে অন্য একটা ফাংশন। তো সেই যেই ফাংশনটা থাকবে সাথে ই এর সাথে, ওইটাকে আমরা আগে ল্যাপ্লাসে কনভার্ট করে দেখবো কি হয়। যেমন এখানে আছে cos 40, তো cos 40 কে ল্যাপ্লাস ট্রান্সফরমেশন করলে কি হয়, s ভাগ s স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে কত, 16।
এবার ই টু দি পাওয়ার 2t কে যদি ল্যাপ্লাসে কনভার্ট করি তাহলে কি হবে 1/s মাইনাস 2। তো এখন এই টোটালটার 1/s minus 2 হ্যাঁ 1/s মাইনাস 2। এখন এই টোটালটার ল্যাপ্লাস ট্রান্সফরমেশনটা হবে কি, জাস্ট এই উপরে যে এটা কজের জন্য যে যেই ফাংশনটা পাইছি ওখানে এস এর জায়গায় লাগবে s মাইনাস 2। হ্যাঁ এস এর জায়গায় s মাইনাস 2, s মাইনাস 2 নিচে s মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 16। ঠিক আছে, এই একই কনসেপ্টে যদি এল ইনভার্সের মধ্যে এল ইনভার্স যেমন এটাকে করলে কিন্তু এল ইনভার্স হয়, এল ইনভার্সের মধ্যে দেখবো যে এখানে s মাইনাস 2 এই সংক্রান্ত আছে, ভাগেও আছে, হরেও কিন্তু s মাইনাস 2 সংক্রান্ত আছে। তো প্রথমে আমরা কল্পনা করবো যে s মাইনাস 2 মানে কি, s মাইনাস হরে যদি s মাইনাস 2 থাকে s মাইনাস 2, তাহলে এটার জন্য কি লেখা যায় e টু দি পাওয়ার 2t। আর এখন করবো কি s মাইনাস 2 টাকে আমরা s কল্পনা করবো, s মাইনাস 2 টাকে আমরা s কল্পনা করবো। হ্যাঁ s, তাহলে উপরে s আছে নিচে কত s স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে কি লেখা যায় cos 4t। এই এবার কি বুঝতে পারছেন? আমি আর একটা এক্সাম্পল দিই, এল ইনভার্স এখানে আছে 4/s মাইনাস 2 স্কয়ার প্লাস 16। এই যে s মাইনাস 2 আছে এখানে তো s স্কয়ার না s মাইনাস 2 আছে। তো ফরম্যাট গুলোতে যে হরে হরে যদি s প্লাস মাইনাস সামথিং এরকম কিছু থাকে স্যার ভেঙে ভেঙে আসতেছে কথা। দাঁড়ান একটু ওয়েট করেন। এবার কি শোনা যায় কথা? হ্যালো হ্যালো হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। তাহলে এখানে দেখেন এই হরে সবসময় যদি এই ফরম্যাটে থাকে s প্লাস মাইনাস সামথিং, হ্যাঁ তার উপরে যদি স্কয়ার থাকে থাকুক আর না থাকুক, তো s প্লাস মাইনাস সামথিং এরকম থাকলে আমরা ধরে নেবো যে ই মানে ই বেজের একটা ফাংশন হবে। তো এখানে আছে 4/s মাইনাস 2 হোল স্কয়ার। তো s মাইনাস 2 মানে আমরা লিখবো s মাইনাস 2 এর E to জন্য the আমরা power লিখবো 2t। e টু দি পাওয়ার 2t। আর এখানে আছে s মাইনাস 2, এটার আমরা এখানে যদি s মাইনাস 2 না থেকে s থাকতো তাহলে s স্কয়ার প্লাস 4 স্কয়ার হতো, আর সেই 4টা কিন্তু 4 উপরে স্কয়ার। আছে। তো ওর জন্য আমরা কি লিখতাম sin 4t, তাহলে সেই sin 4t টা লিখবো sin 4t। এই আচ্ছা আর একটা দেখি, আর একটা एग्जांपल দেখি, l ইনভার্স আছে s প্লাস 3 নিচে আছে s প্লাস 3 হোল স্কয়ার প্লাস 9। এটার জন্য কি হবে? স্যার e to the power হ্যাঁ, নেগেটিভ হ্যাঁ e টু দি পাওয়ার 3t মাইনাস 3t, তারপরে আর হচ্ছে হবে স্যার ওই cos cos 3t। 3t। এখন মনে করেন এখানে মাইনাস আছে তাহলে কি হবে? মাইনাস থাকলে হাইপারবোলিক, হ্যাঁ cos জি স্যার। হাইপারবোলিক 3t, হ্যাঁ এভাবে লিখতে হবে হাইপারবোলিক cos cos আর তার সাথে একটা h 3t, এটা হচ্ছে হাইপারবোলিক। আচ্ছা ইনভার্সের আরো কয়েকটা অঙ্ক আমি দিয়ে দেবো পরে, দুটো হোমওয়ার্ক আছে, দুটো আপনারা করবেন। তারপরে এখানে উপরেরটা আছে s প্লাস 1, তাহলে নিচে অবশ্যই আমাদের s প্লাস 1 হ্যাঁ এই ফরম্যাটে নিতে হবে, বা এইভাবে না নিলেও হবে, আপনারা মিডল টার্ম করে দেখবেন এটাও একই রকম। আর
একটা থিওরিম পড়তে হবে আমাদের, ইম্পর্টেন্ট এটা, কনভলিউশন প্রপার্টি অর কনভলিউশন থিওরিম। সিগন্যাল অ্যানালাইসিস তো করছেন আপনারা নাকি, সিগন্যাল কমিউনিকেশন এসব? জি স্যার, খুব না স্যার, বিদঘুটে এই পর্বে সাবজেক্ট, একটা স্যার শুরু হচ্ছে স্যার। এখন চলছে। স্যার মাত্র শুরু। তাই না? আচ্ছা, স্টেপ ফাংশনের নাম শুনছেন? স্টেপ ফাংশন না না স্যার, না স্যার, না স্যার, না, ওখানে তো আছে, ওইগুলো তো আছে, শুরুর দিকেই আছে, স্যার আমাদের মাত্র 2টা না 3টা ক্লাস হয়েছে সবে সিগন্যালে। তাই না? তো ওখানে দেখুন স্টেপ ফাংশন নামে একটা ফাংশন আছে, হ্যাঁ, ফাংশনটা এরকম। আচ্ছা, এই যে x ইকুয়াল টু a, এটা কিসের সমীকরণ বলেন তো দেখি? x ইকুয়াল টু স্যার a, এটা হচ্ছে ওয়াই স্যার, ওই সরল রেখার আর সরলরেখাটা কেমন, কি ধরনের? সরলরেখার y সমীকরণ। অক্ষের সমীকরণ। স্যার এইটা এই স্যার এই ওয়াই অক্ষের প্যারালালে একটা ইয়ে টানবেন, আর একটা রেখা টানবেন। হ্যাঁ, এরকম। তাহলে Positive y ইকুয়াল টু b, এটা এইটা হচ্ছে এটা স্যার ওই x অক্ষের x অক্ষের সমান্তরালে। সমান্তরালে উপরে একটা রেখা টানবেন। এরকম, তাই তো? জি স্যার। তাহলে x ইকুয়াল টু 0, এটা কার সমীকরণ? স্যার ওই এইটা হচ্ছে স্যার ওই ওয়াই অক্ষের উপরে x এর মান 0। হ্যাঁ, তাহলে এইটা কি অর্থাৎ- মানে, তাহলে কার সমীকরণ এটা? y অক্ষের এটা- সমীকরণ। ওয়াই অক্ষের হ্যাঁ, y অক্ষের সমীকরণ। তাহলে x অক্ষের সমীকরণটা কি হবে? y ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0। হ্যাঁ, তো আমরা এই y কে সবসময় কিভাবে লিখি? f অফ x দিয়ে লিখি, f অফ x এইভাবে লিখি। তো আমরা যদি কোনো ফাংশনের গ্রাফ অঙ্কন করি, গ্রাফ প্লট করি, তাহলে এই ভূমি বরাবর আমরা যদি x অক্ষ কল্পনা করি, আর লম্ব বরাবর কি y অক্ষ, তো y মানে f অফ x, তার মানে f অফ x থাকলে বলবো সেটা হাইট বরাবর আছে। হ্যাঁ, এটা দিয়ে কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা গ্রাফ প্লট করি, ঠিক আছে? তো এই ল্যাপ্লাস ট্রান্সফরমেশন বা আমরা এই যে এই কোর্সটাতে ফুরিয়ার অ্যানালাইসিস বা যাই বলি, এখানে কিন্তু এক্স এর জায়গায় আছে টি থাকবে, এক্স এর জায়গায় সবসময় এক্স এর জায়গায় টি থাকবে, আর মানে সবসময় টি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে টিটা ইউজ করা হবে। তাহলে আমরা যদি একটা ফাংশন এইভাবে ড্র করি, হ্যাঁ, এই এক্স অক্ষ বরাবর টি নিলাম, ওয়াই অক্ষ বরাবর একটা ফাংশন নিলাম ইউটি, ঠিক আছে? এই গ্রাফটা হচ্ছে এরকম, এটার মান আছে 1, এটা হচ্ছে 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ2, এক্স অক্ষ বরাবর টি, হ্যাঁ, আর এই 1 একক, হ্যাঁ, এটার কিন্তু কোনো মান নাই, 1 একক দূরত্বে একটা সরলরেখা ড্র করছি এটা। তাহলে এটা মূলত কিসের সমীকরণ, মানে এই সরলরেখাটার সমীকরণ কি কি কিরকম হবে? এটা হবে ওয়াই ইকুয়াল টু y = 1। তাহলে ওয়াই মানে এখানে কি আছে? ইউটি, ইউটি ইকুয়াল টু কি হবে? 1। ইউটি ইকুয়াল টু 1 হবে। তো এখন এটাকে আমরা একটু জেনারেলাইজ করে লিখি, হ্যাঁ, মানে ইউটি ইকুয়াল টু 1 কোন ক্ষেত্রে? টি যখন যখন x এর মান 0। না না, 0 না, এই যে তাহলে এই যে এটা, এই সরলরেখাটা শুরু হয়েছে তো এখান থেকে, এই যে এটা ইউটি ইকুয়াল টু 1, এখান থেকে ডান দিকে না, তাহলে টি এর মান জি, স্যার। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। t এর মান পজিটিভ। পজিটিভ। আর বাকিগুলোতে ইউটি এর মান আছে কোথাও? এদিকে কোনো মান আছে? না না, স্যার। না, তাহলে ইউটি ইকুয়াল টু কত? এটা দিলাম না, 0 ফর আদারওয়াইজ, বা টি টি নট ইকুয়াল টু, মানে টি আদারওয়াইজ মানে অন্য মানের জন্য, টি এর অন্য মানের জন্য বা নেগেটিভ মানের জন্য যেটা দিলাম আর কি, হ্যাঁ, নেগেটিভ মানের জন্য 0। এই ফাংশনকে বলা হয় ইউনিট স্টেপ ফাংশন। হ্যাঁ, ইউনিট স্টেপ মানে এক ঘর উপরে। এই ফাংশনের সাহায্যে অন্যান্য ফাংশন